বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের একটি কবিতা ঐকতান। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই ঐকতান কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঐকতান কি সেটা যদি আমরা একটু আলোচনা করি। ঐকতান শব্দের অর্থ হচ্ছে সমস্বর। অনেকগুলো সুর যখন একত্রিত হয়ে বেজে ওঠে তখন সেই সুরটা হচ্ছে ঐকতান। ঐকতান এই কবিতাটি কবি তার মৃত্যুর 4 মাস পূর্বে রচনা করেন এবং এই কবিতাটি জন্মদিনে কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। আজকে আমরা এই ঐকতান কবিতাটি নিয়ে আলোচনা করব। আজকের পাঠের উদ্দেশ্য হচ্ছে লেখক পরিচিতি বলতে পারবে, কবির সাহিত্য পরিচয় সম্পর্কে বলতে পারবে, জ্ঞান অর্জনের উপায় বলতে পারবে, কবিতার বিষয়বস্তু বিশ্লেষণ করতে পারবে, কবিতার সম্পর্কে প্রশ্ন করতে পারবে। এবার আমরা কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। জন্ম এবং বংশ পরিচয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সর্বতোমুখী প্রতিভার অধিকারী। তিনি জন্মগ্রহণ করেন 1861 সালের 7 মে, বাংলা 1268-র 25শে বৈশাখ। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তারা ছিলেন পিরালি ব্রাহ্মণ। তার দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, বা তার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম ছিল সারদা দেবী। তিনি ছিলেন বাবা মায়ের 14তম সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বেড়ে ওঠেন এবং সেখানেই তার শৈশব কাটে এবং বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাত্র 8 বছর বয়সেই তিনি কবিতা লিখেন। তার সাহিত্যকর্ম যদি আমরা বলি, তিনি একাধারে কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, প্রবন্ধকার, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, প্রবন্ধকার, অর্থাৎ সাহিত্যের প্রায় সকল শাখায় তার বিচরণ, মানে সাহিত্যের প্রতিটা ক্ষেত্রে তার অবদান রয়েছে। তার যে সাহিত্যকাল সেটাকে রবীন্দ্র যুগ হিসেবে আমরা বলতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশেষ করে 1900 সাল থেকে 1900 থেকে 1940 পর্যন্ত এই সময়ে রবীন্দ্রনাথ যে সাহিত্যকর্ম বা রবীন্দ্রনাথ যে সাহিত্য সৃষ্টি করেছেন সেই সময়টাকে রবীন্দ্র যুগ বলে আখ্যায়িত করা যায়। কারণ রবীন্দ্রনাথের এই সাহিত্যকর্ম তার প্রতিটা বিভাগে, প্রতিটা শাখায় তার আলাদা আলাদা বৈশিষ্ট্য। বাংলা সাহিত্যের যে সাহিত্য ভাণ্ডার সেটা কিন্তু রবীন্দ্রনাথের হাতেই সমৃদ্ধ হয়েছে সবচেয়ে বেশি। তার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় 56টি। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কবি কাহিনী। এছাড়া অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি, বলাকা, খনিকা, শেষলেখা, সেজুতি, নৈবেদ্য, পুনশ্চ, পূরবী, জন্মদিনে। উপন্যাসের সংখ্যা 12টি। তার রচিত প্রথম উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। বাংলা সাহিত্যের প্রথম রাজনৈতিক উপন্যাস হচ্ছে ঘরে বাইরে। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যার নাম হচ্ছে চোখের বালি। এছাড়া তারা অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা, 2 বোন, মালঞ্চ, 4 অধ্যায়, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি ইত্যাদি। কাব্যনাট্যের সংখ্যা 19টি। তার কাব্যনাট্যের মধ্যে রয়েছে চিত্রাঙ্গদা, বিসর্জন, রাজা ও রানী ইত্যাদি। তিনি প্রায় 29টি নাটক লিখেছেন। তার মধ্যে রয়েছে অচলায়তন, চিরকুমার সভা, ডাকঘর, রাজা, রক্তকরবী ইত্যাদি। ভ্রমণ কাহিনী, তিনি প্রায় 8টি দেশ ভ্রমণ করেছেন।
এবং তিনি ভ্রমণ কাহিনী লিখেছেন 9টি। তিনি ভ্রমণ কাহিনীর সংখ্যা 9টি, তার মধ্যে রয়েছে রাশিয়ার চিঠি, ইউরোপ যাত্রীর ডায়েরি, গল্পগ্রন্থ। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। প্রথম ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী। তার ছোট গল্পের সংখ্যা প্রায় 119টি। এগুলো গল্পগুচ্ছ এই গ্রন্থে 4টি খণ্ডে প্রকাশিত হয়। এছাড়া গল্প স্বল্পলিপিকা সে কৈশোরক। তিনি বাংলা সাহিত্যের মর্যাদা বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন, বা বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে বিশেষ মর্যাদায় আসীন করেছেন তার গীতাঞ্জলি কাব্যের মধ্যে দিয়ে। 1910 সালে গীতাঞ্জলি কাব্য সং অফারিংস নামে প্রকাশিত হয়, যেটার অনুবাদ করেন W.B. ইয়েটস। 1913 সালে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া তিনি অন্যান্য পুরস্কারও পেয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি পেয়েছেন 1913 সালে। ডিলিট ডক্টর অফ লিটারেচার, সংক্ষেপে আমরা ডিলিট বলি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি 1940 সালে ডিলিট ডিগ্রি পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক 1936 সালে ডিলিট ডিগ্রি অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। মৃত্যুবরণ করেন 80 বছর বয়সে 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে, 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দে। আমরা সংক্ষিপ্তভাবে রবীন্দ্রনাথ সম্পর্কে জানলাম। এবার মূল পাঠ নিয়ে আলোচনা করব। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। এই ঐকতান কবিতার প্রেক্ষাপট যদি আমরা বলি, কবিতার শেষ জীবনে এসে নিজের যে আত্মোপলব্ধি করেছিলেন, নিজের মধ্যে যে আত্মসমালোচনা ছিল, সেটাই তার এই কবিতার প্রকাশ। তিনি নিজেকে অপূর্ণ মনে করতেন, বা তিনি যে এই 80টা বছর সাহিত্য সাধনা করলেন, তার সাহিত্যের মধ্যে মনে হয় কোনো অপূর্ণতা রয়ে গেছে। অর্থাৎ এই বিশাল এই পৃথিবীর কতটুকু জানতে পেরেছি, কতটুকু দেখতে পেরেছি, কতটুকু আবিষ্কার করতে পেরেছি। এই যে তার মধ্যে যে একটা আত্মসমালোচনা, তার মধ্যে যে তিনি যে মনে করতেন যে তার মধ্যে একটা অপূর্ণতা রয়ে গেছে, তার এই আত্মোপলব্ধি এই কবিতাটিতে প্রকাশ পেয়েছে। তিনি নির্দ্বিধায় নিঃসংকোচে বলেছেন যে বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। এই বিশাল বিশ্বের মাত্র অল্প কিছু আমি জেনেছি, আমার সৃষ্টিকর্মে অল্প কিছু প্রকাশ পেয়েছে। মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। এই বিশাল বিশ্ব, কত মানুষ, কত নদী গিরি সিন্ধু মরু, কত কিছু আছে, কত অজানা জীব, কত অপরিচিত তরু আমার চোখে অগোচরে রয়ে গেছে। জীব এবং জড় বস্তুর বিশাল এই বিশ্ব জগতের অনেক কিছুই আমার দেখা হয়নি। আমার মনটা ছোট একটা কোণে পড়ে রয়েছে। বিশাল এই বিশ্বের আয়োজন, অর্থাৎ বিশ্বের এই বিশাল সম্ভারের মধ্যে আমি ক্ষুদ্র একটা কোণায় আছি, বা আমি ক্ষুদ্র বা সামান্য কিছু জেনেছি, আমার অজানা অনেক কিছু রয়ে গেছে। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী পুরাইয়া আনি। জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ ধনে। এখানে কবির মনের মধ্যে একটি কথা জাগছে, যে তার শেষ জীবনে এসে যে আমি কি করলাম। মানুষের সবার জীবনের একটা শেষ পরিণয় বা শেষ জীবনে এসে মানুষ কিন্তু তার জীবনের হিসাব কষে। তখন তার মনে হয় যে আমি কি করলাম, কতটুকু করলাম, কতটুকু করতে পারলাম। রবীন্দ্রনাথ ঠাকুর তার এত কিছু করার পরেও
তার মনেও কিন্তু এই আত্মোপলব্ধিটা জেগেছে। আমি কি করলাম, কিছুই তো জানলাম না, এই মহাবিশ্বের অনেক কিছুই তো আমার অজানা রয়ে গেল, অনেক দেশ আমি ঘুরতে পারলাম না। এই জন্যে দেশ সম্পর্কে জানার জন্য আমি ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থ, যেটা ভ্রমণের কাহিনী বা ভ্রমণ বিষয়ক বই, সেটা পড়েছি অক্ষয় উৎসাহে, মানে উৎসাহ ভরে আমার জানার কৌতূহল থেকে আমি এই বই পড়ে জানার চেষ্টা করেছি, এবং যেখানেই কোনো কিছু পেয়েছি সেটা দিয়েই কবিতা রচনা করেছি। চিত্রময়ী বর্ণনার বাণী, যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী পুরাইয়া আনি, অর্থাৎ তার সৃষ্টিকর্ম বা তার কবিতাকে সমৃদ্ধ করার জন্য পৃথিবীর যে কোনো সাহিত্য থেকে তিনি উপাদান নিয়েছেন। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে, অর্থাৎ আমার মনে হয় অনেক জানার ছিল, অনেক কিছু আছে জানার, কিন্তু তা থেকে আমি কিছু একটা জেনেছি, কিছু একটা জ্ঞান নিয়ে নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছি। অর্থাৎ জ্ঞানের এই যে দীনতা, হীনতা বা অপূর্ণতা, সেটা আমার মনে এখনো আছে। তারপরেও আমি পৃথিবীর বিভিন্ন উপাদান থেকে আমি উপাদান নিয়ে আমি আমার কবিতাকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই, এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। চমৎকার কথা এখানে বলেছেন, আমি পৃথিবীর কবি। কবি নিজেকে পৃথিবীর কবি বলে আখ্যায়িত করেছেন, কারণ পৃথিবীর নানা উপাদান নিয়েই তিনি কবিতা রচনা করেছেন, নানা অনুষঙ্গ নিয়েই তিনি তার সৃষ্টিকর্ম সৃষ্টি করেছেন। যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই, এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। অর্থাৎ তিনি যে স্বর সাধনা করেছেন, তিনি যে সঙ্গীত সাধনা করেছেন, তিনি যে সৃষ্টিকর্ম করেছেন, তার মধ্যে তিনি প্রকৃতির সব উপাদানকে আনতে পারেননি, বা এই মহাবিশ্বের সকল বিষয় আনতে পারেননি, রয়ে গেছে কিছু ফাঁক। এই জন্যে প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালেন গান নানা দিক হতে। প্রকৃতির যে ঐকতান স্রোত, মানে প্রকৃতির মধ্যে যে এক সুর, প্রকৃতির বিভিন্ন জিনিসের যে একত্রিত সুর, সেটা তিনি তার সৃষ্টকর্মে আনতে পারেননি। কারণ হচ্ছে নানা কবি নানা দিক থেকে কবিতা রচনা করেন, বিভিন্ন জনের বিভিন্ন উপাদান বা বিভিন্ন দিক নিয়ে তারা লেখেন। সবার সাথে যোগ বা সবার সাথে তিনি যোগসূত্র স্থাপন করতে পারেননি। এখানে কবির আরেকটা আক্ষেপ, এখানে বলেছেন, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। এখানে কবি জীবনযাত্রার বেড়া বা বাধা সেটা এখানে বলেছেন, কারণ আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জমিদার ছিলেন, জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার জীবনযাত্রার মধ্যে উচ্চ শ্রেণীর যে জীবনযাত্রা সেটা ছিল যে সাধারণ নিম্ন শ্রেণীর মানুষের সাথে তিনি অতটা মিশতে পারেননি। আর তিনি কল্পনা করেছেন সব শ্রেণী পেশার মানুষের সাথে যোগসূত্র স্থাপন না করলে তার সুর সাধনা বা স্বর সাধনা পরিপূর্ণ হবে না, তার সঙ্গীত সাধনায় কিছুটা ফাঁক রয়ে যাবে। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। এই জগৎ বৈচিত্র্যময়, এই জগৎ সংসার বিচিত্র রূপে সজ্জিত। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ জীবনে উপলব্ধি করেছেন, তিনি জমিদার ছিলেন, তিনি এই শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের সাথে অতটা মিশতে পারেননি। তিনি
মাটির কাছাকাছি যেতে পারেননি, খেটে খাওয়া মানুষের কাছাকাছি পাশাপাশি বসে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের দুঃখে দুঃখী হয়ে তাদের কাছে গিয়ে তিনি বসতে পারেননি বা তাদের সম্পর্কে জানতে পারেননি। এমনকি তার লেখায়ও এই মাটির মানুষ, এই শ্রমজীবী খেটে খাওয়া দরিদ্র অবহেলিত মানুষদের কথা তুলতে পারেননি। এই বহুদূর বিচিত্র কর্মভার তার সৃষ্টিকর্মে স্থান পায়নি, কারণ তিনি তাদের কাছাকাছি যেতে পারেননি। এটা তার ফাঁক রয়ে গেছে। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। দেখো, এখানে মানুষ তার পজিশন নিয়ে একটা সময় বিচার করে। রবীন্দ্রনাথ ঠাকুরও শেষ বয়সে, আমি আগেই বলেছি মৃত্যুর মাত্র 4 মাস আগে তিনি এই কবিতাটি লিখেছেন, শেষ বয়সে এসে তিনি জীবনের হিসাব কষতে গিয়ে দেখেছেন যে আমি আমার যে কবিতা, আমার যে সৃষ্টকর্ম সেখানে সবাইকে আনতে পারিনি। আমি একজন মানুষ, আমি উচ্চ আসনে বসেছিলাম, আমার সম্মানের জায়গা থেকে উচ্চ মঞ্চে বসে সংকীর্ণ বাতায়নে আমি ছোট্ট জানালা দিয়ে যতটুকু দেখা যায় অতটুকু দেখেছি, কিন্তু খোলা মনে সবার কাছে আমি যেতে পারিনি। সমাজের প্রতিটা মানুষ, সেখানে উচ্চবিত্ত নিম্নবিত্ত সব শ্রেণী পেশার মানুষের কাছে যাওয়া আমার সম্ভব হয়নি। তিনি সংকীর্ণ জানালা দিয়ে জীবন এবং জগৎকে দেখেছেন। এটা তার খণ্ডিত জীবনের একটা অপূর্ণ অংশ তিনি মনে করেন। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি ছিল জোড়াসা কলকাতায়, এছাড়া বাংলাদেশেও তার কুষ্টিয়ার শিলাইদহ, পাবনার সিরাজগঞ্জে তার জমিদারি ছিল। এই যে জমিদারি দেখাশোনা করার জন্য তিনি দেশে এসেছেন, প্রজাদের সাথে মিশছেন, কিন্তু তাদের ভিতরে প্রবেশ করার মতো শক্তি ছিল না। অর্থাৎ এই মাটির মানুষদের সাথে মিশে যাওয়া, তাদের সাথে সুখ দুঃখের ভাগিদার হওয়া, তাদের কাছাকাছি থাকার, তাদের কাছাকাছি থেকে তাদের উপলব্ধি করার এবং তাদের কথা তার সৃষ্টকর্মে আনার মতো এতটা সুযোগ ছিল না। তবে মাঝে মাঝে তিনি চেষ্টা করেছেন যে এই সমস্ত খেটে খাওয়া মানুষদের সাথে মিশার, যে এখানে যে যারা নিম্নবিত্ত ছিল তাদের সাথে তিনি মাঝে মাঝে মিশতে চেষ্টা করেছিলেন। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। দেখো, এখানে কবির আক্ষেপ, আমার কবিতা আমি জানি, বিচিত্র পথে গেলেও সে সর্বত্র, সব জায়গায়, বিচিত্র বিভিন্ন দিকের বিভিন্ন কথা, বিভিন্ন দিক তার কবিতায় প্রকাশ পেলেও সর্বত্র সর্বগামী হয়ে ওঠেনি। কিষাণের জীবনের শরিক জীজন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। এখানে খেটে খাওয়া শ্রমিক, কৃষক, জেলে, মজুর সবার কথা তিনি কবিতায় প্রকাশ করতে পারেননি, তার কবিতা প্রকাশ পায়নি। এখানে কিষাণের জীবনের কথা প্রকাশ পায়নি। এটাই তার মনের একটা আবেগ, তার এটা আত্মোপলব্ধি। যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছে। এখানে কবির শেষ উপলব্ধি বা কবির শেষ ইচ্ছা, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগিয়ে কান পেতে আছে। অর্থাৎ তার যে বাসনা সেটা হচ্ছে যে কবি মাটির সাথে, মানুষের সাথে, এই শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্য কর্ম সৃষ্টি করতে পারবে, তার কথা শোনার জন্য কবি কান পেতে আছে। অর্থাৎ শেষ জীবনে এসে মনে হয়েছে আমার তো এতটা অপূর্ণতা রয়েছে, এরপরে এমন একজন কবি আসবেন যিনি মাটির কাছে, মানুষের কাছে যেতে পারবেন, তার বাণীতে, তার কথায় মাটি মানুষের কথা আসবে, শ্রমজীবী গরিব দুঃখী মানুষের কথা প্রকাশ পাবে। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের। এখানে এমন একজন কবির কথা বলেছেন যিনি অখ্যাত, যিনি বিখ্যাত না, যিনি নির্বাক, যিনি কথা বলতে পারেন না, মাথা উঁচু করে দাঁড়াতে পারেন না, তার ন্যায্য অধিকার
আদায় করতে পারেন না, সেই নিরীহ শান্তিপ্রিয় মানুষের কথা তিনি বলবেন, এমন একজন কবির আহ্বান তিনি করেছেন। এখানে কবি তার এই আশা ব্যক্ত করেছেন যে এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের। এখানে অনাগত কবিকে আহ্বান করেছেন যিনি অখ্যাত মানুষের অব্যক্ত মনের জীবনকে আবিষ্কার করতে সমর্থ হবে। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি। অর্থাৎ অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি। জেলে, তাঁতি, মজুর, কৃষক, শ্রমিক, তাদের সবার কথা সাহিত্যে স্থান পাবে। সেখানে যেন মরুভূমিতে একটা প্রাণের সঞ্চার হবে। মরুভূমির সেই উষারতাকে রসে পূর্ণ করে দেওয়ার জন্য ভবিষ্যতে এমন একজন কবির আহ্বান করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটাই তার আত্মোপলব্ধি। অন্তরে যে উৎস আছে তার কাছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বাড়ি। অর্থাৎ অন্তরে যে উৎস আছে তার কাছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বাড়ি। অর্থাৎ যার অন্তরে এই রসটা আছে, এই বোধটা আছে, যে এই ব্রাত্য জনতা নিয়ে কথা বলতে পারবে, ব্রাত্য মানুষের কথা বলতে পারবে, তার উদ্বাড়ি অর্থাৎ উপরে বা ঊর্ধ্বে প্রকাশ করে দাও। তার কথা প্রকাশ করার মতো শক্তি বা সাহস তুমি দাও। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। এখানে সাহিত্যের ঐকতান সঙ্গীত সভা মানে সাহিত্যের যে সমাহার বা সাহিত্যের ঐকতান বলতে এখানে সাহিত্যের সমস্বর বা সাহিত্য যখন সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে যখন সাহিত্য রচিত হবে তখন সেটা হবে সাহিত্যের ঐকতান সঙ্গীত সভা। সেখানে একতারা বাজায় হচ্ছে একেবারে নিরীহ বা যিনি একদম মাটির কথা বলে, মাটির মানুষের কথা বলে, মাটির কাছাকাছি থাকে, এখানে কৃষকের কাছাকাছি থেকে যে অবহেলিত নিপীড়িত মানুষের কথা বলে, সেই মানুষটার যেন স্থান এখানে হয় এমন একটা সাহিত্য ঐকতান সঙ্গীত সভা তৈরি করতে হবে, যেখানে অর্থাৎ কবির ইচ্ছা যে অজ্ঞাত উপেক্ষিত মানুষও যেন সমান সম্মান পায় এমন একটা সভা করতে হবে। মুখ যারা দুঃখে সুখে নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ওগো গুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ ইচ্ছা, অনাগত ভবিষ্যতে সে এমন একজন কবির আবির্ভাব করেছেন যিনি শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে কবিতা রচনা করবে। এখানে মুখ যারা দুঃখে সুখে মানে অর্থাৎ যারা সুখে দুঃখে নির্বাক থাকে, যারা সহ্য করে, যারা নির্বাক মানুষ, যারা এগিয়ে চলা পৃথিবীতে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সেই নতশির স্তব্ধ মানুষগুলোর কথাও যেন স্থান পায়। ওগো গুণী কাছ থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। অর্থাৎ এই মানুষগুলো মাটির কাছাকাছি থাকে, এই মানুষগুলোই কিন্তু প্রকৃত মানুষ, তাদের কথাও যেন সাহিত্যে স্থান পায়। এই আত্মোপলব্ধি কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। এই যে কবিতাটি আমরা জানলাম, মূলত রবীন্দ্রনাথ ঠাকুর তার সমগ্র জীবনের সাহিত্য সাধনার সাফল্য এবং ব্যর্থতার হিসাব এই কবিতায় প্রকাশ করেছেন। তার মধ্যে যে সীমাবদ্ধতা এবং অপূর্ণতা ছিল সেটা তিনি ব্যক্ত করেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি অনুভব করেছেন যে তার সাহিত্যকর্মের ব্যর্থতা। এত বড় মাপের মানুষ হয়ে এত বড় সৃষ্টকর্মের মধ্যেও তিনি তার আত্মোপলব্ধি দিয়ে তার অজানা এবং অদেখা
জিনিসগুলোকে দেখার চেষ্টা করেছেন, সেটা প্রকাশ করেছেন। বিশ্বের বিশাল আয়োজনে তার মন যে ছোট্ট একটা স্থান জুড়ে আছে, তার জ্ঞানের যে দীনতা আছে, তিনি যে বিচিত্র অভিজ্ঞতা, বিচিত্র রূপ দিয়ে সৃষ্টকর্ম করলেও সর্বত্র তার কাব্যভাণ্ডার পরিপূর্ণতা পায়নি, সেটা কিন্তু তিনি উপলব্ধি করেছেন। তিনি বলেছেন, বিপুলায় পৃথিবীর সর্বত্র তিনি প্রবেশ দ্বার খুঁজে পাননি, সব জায়গায় তিনি যেতে পারেননি, সবার সাথে মিশতে পারেননি, তার মধ্যে কিছুটা অপূর্ণতা রয়ে গেছে। কারণ তিনি সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, এই জন্য তিনি হতদরিদ্র, শ্রমজীবী, খেটে খাওয়া, জেলে, মজুর, শ্রমিক শ্রেণীর মানুষদের সাথে তিনি মিশতে পারেননি। ক্ষুদ্র জীবনের সঙ্গে বৃহত্তর মানব জীবনের একটা ঐকতান সৃষ্টি করতে না পারলে শিল্পীর গানের পসরা বা সৃষ্টির সম্ভার কৃত্রিমতায় পর্যবসিত হয়ে ব্যর্থ হয়ে যায়। এটাই হচ্ছে এই কবিতার মূল কথা। অর্থাৎ এই যে সমাজের একটা বড় একটা জায়গা, যেখানে ক্ষুদ্র জীবন, মানুষের জীবনটা ক্ষুদ্র, এবং এখানে সবার জীবনকে নিয়ে যখন একটা ঐকতান বা সমস্যার বা সবাইকে নিয়ে যখন একটা কিছু সৃষ্টি করা হয়, মানে সব বাদ্যযন্ত্র নিয়ে যেমন ঐকতান করা হয়, ঠিক তেমনিভাবে কবিতার ক্ষেত্রে সব ধরনের মানুষের জীবনধারা নিয়ে যদি কিছু সৃষ্টি করা হয়, তখন সেটা হয়ে ওঠে পরিপূর্ণ শিল্প। অন্যথায় যদি একটা অবস্থানে তৈরি করা হয় বা যে কোনো একটা দিক প্রকাশ পায়, তখন সেটা হবে কৃত্রিম একটা শিল্পকর্ম। কবির এই আত্মোপলব্ধি কিন্তু প্রকাশ পেয়েছে। তবে সবচেয়ে বড় কথা, কবিতা বিচিত্র পথে অগ্রসর হয়েছে, কিন্তু সকল স্তরে পৌঁছতে পারেনি কবির এই কবিতা। এই যে অনুভূতি, সেটা কিন্তু কবির এই কবিতার মূল বিষয়। তবে সবশেষে তিনি এমন একজন কবির আহ্বান করেছেন, যিনি অনাগত ভবিষ্যতে সেই মৃত্তিকা সংলগ্ন মহৎ কবি যিনি হয়ে উঠবেন, যার কবিতায় শ্রমজীবী মানুষদের নিয়ে লেখা হবে, তাদের সৃষ্টিকর্ম নিয়ে লেখা হবে কবিতা। তখনই সেটা ঐকতান সুরে, সমস্বরে প্রকাশ পাবে। এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়। কয়েকটা অর্থ আমরা জেনে নিই। বিপুলা শব্দের অর্থ হচ্ছে বিশাল বা প্রশস্ত। স্বর সাধনা মানে হচ্ছে সুর বা সঙ্গীত সাধনা। উদ্বারী, উপরে বা ঊর্ধ্বে প্রকাশ করে দাও। এবার বহু নির্বাচনী প্রশ্ন, আমরা এখানে একটি অনুচ্ছেদ দিয়েছি। অনুচ্ছেদ থেকে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। সুকান্ত ভট্টাচার্য শ্রমজীবী মানুষের কবি। তিনি তার কবিতায় শ্রমজীবী মানুষের সংগ্রাম ও অধিকারের কথা বলেছেন। সাধারণ মানুষের মধ্য থেকে তিনি তাদের শক্তি জুগিয়েছেন। তার উপর আঘাত এসেছে, কিন্তু তিনি তার পথ থেকে বিচ্যুত হননি। সুকান্ত ঐকতান কবিতার আলোকে কোন ধরনের কবি? তিনি একজন সাধারণ কবি। ঐকতান কবিতায় কবি সুকান্তের মতোই এমন আরও কবির প্রত্যাশা করেছেন, কারণ কবিরা জনগণের মর্মের ব্যথা, কার্য কথায় তারা এক, এরা সাধারণের জীবন ঘনিষ্ঠ। সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবার কিছু প্রশ্ন আছে, তোমরা নিজে নিজে চেষ্টা করো। আমার যে আলোচনা ছিল সেই আলোচনা থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। এখানেও কিছু প্রশ্ন আছে, অনুধাবন প্রশ্ন। এই প্রশ্নগুলোর প্রস্তুতি নিলে পরীক্ষায় আশা করি প্রশ্ন উত্তর ভালোভাবে দিতে পারবে। এখানে একটি সৃজনশীল প্রশ্ন উদ্দীপক দেওয়া আছে এবং প্রশ্ন দেওয়া আছে। এথেন্স নগরীর পাড়ায় পাড়ায় যুবকদের আড্ডায় ঘুরে ঘুরে গল্প করার অভ্যাস ছিল সক্রেটিসের। নানা প্রশ্নোত্তরের আদান প্রদান হতো, সেসবের মধ্যে নিহিত থাকতো একটি মূল কথা, নিজেকে জানো। এই জানার আগ্রাসী অদম্য তাড়নাতেই হেমলক পানের জীবনের অবসান ঘটাতে হয়েছিল তাকে, কিন্তু জানার পিপাসা শেষ হয়ে যায়নি। কিংবা বলা যায়, এই অন্বেষণ শরীরের শিরায় ধমনীতে উষ্ণ রক্তস্রোতের মতো প্রবাহিত। জীবনকে উপভোগ করেও এক অনির্দেশ্য আত্মানুসন্ধান আজও সচল রেখেছে মানুষকে। প্রশ্ন হচ্ছে ক, কবির মনে কিসের দীনতা? খ, যেথা পায় চিত্রময়ী বর্ণনার বাণী পুরাইয়া আনি বলতে কবি কি বুঝিয়েছেন? কবিতার বিশ্লেষণে কিন্তু আমরা বলেছি, তোমরা নিজেরা চেষ্টা করো। উদ্দীপকটি ঐকতান কবিতার সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। উদ্দীপকের মূল ভাব ঐকতান কবিতায় বর্ণিত কবি কি বুঝিয়েছেন?
তোমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। এবার তোমাদের বাড়ির কাজ হিসেবে আরেকটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো, ওই যে দাঁড়ায় নত শির, মুখ সবে ম্লান মুখে, লেখা শুধু শত শতাব্দীর, বেদনার করুণ কাহিনী স্কন্ধে যত চাপে ভার, বহি চলে মন্দ গতি যতক্ষণ থাকে প্রাণ তার। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা ফিরিয়ে দেওয়া মোড়ে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে ঐকতান অর্থ কি? জ্ঞানের দীনতাই আপনার মনে ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে ঐকতান কবিতার শ্রমজীবী মানুষের জীবনচিত্র বর্ণনা করো। উদ্দীপকে ঐকতান কবিতার ভাবার্থ পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে কি আলোচনা করো। নিজে নিজে চেষ্টা করবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।